খোলা বক্সে মৃত্যু ফাঁদ, কিন্তু সিএসসি টনক নড়ছে কই? এখনো শহরের রাস্তায় ঘুরলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মৃত্যু ফাঁদ। বেলগাছিয়ায় সিএসসির খোলা বক্স, দেখুন পর পর মৃত্যু, তাতেও সিএসসির টনক নড়েনি। দেখুন একবার ভালো করে, একেবারে খোলা অবস্থায় পড়ে রয়েছে। জল জমলে কি হবে? আবার তো সেই গতকালের মতো দুর্ঘটনা অঘটন ঘটতেই থাকবে। অন্তত 11 জনের মৃত্যুর পর মৃত্যু থেকে শিক্ষা নিয়ে কিছু তো অন্তত সামলাক, যে পরিস্থিতি হয়ে রয়েছে। না, এখনো সিএসসির টনক নড়েনি। বেলগাছিয়ার পর আরো ছবি দেখব। উল্টোডাঙ্গা, দেখুন অবস্থা। খোলা ছিল, এখনো এই জায়গাটা খোলা আছে। দেখুন কতটা রিস্ক থাকছে এই জায়গাগুলোয়। এগুলো তো আমাদের কাছে খুবই বিপজ্জনক। প্রশাসনের দেখা উচিত যে এইভাবে জিনিসগুলো যে পড়ে রয়েছে, যে কোনো মানুষের এরকম উল্টোডাঙায় জল জমে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। আমরাই নিত্য যাচ্ছি, বাইরে থেকে আসি, মফস্বল থেকে চাকরির জন্য এখানে আসি, এখানে অ্যাক্সিডেন্ট আমাদের হতেই পারে। আতঙ্কিত বটেই। কারণ এইভাবে যদি তাকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে, পুজোর মধ্যে যদি আবার এরকম জল জমে, তখন তো হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে বেরোয়। তাদের অবস্থা চিন্তা করে অন্তত ঠিক করা উচিত প্রশাসন। তো এগুলো তো জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত, কেন এত প্রাণহানি হয়েছে, তো সেটা সরকার নিশ্চয়ই ভাবছে এবং ব্যবস্থা নেবে নিশ্চয়ই। আমরা তো রোজকার রুট এটা, এবার যদি এইভাবে আবার বৃষ্টি হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়, এরকম মরতেই পারে না। তার পুজোর সময় এত তার চারিদিকে পড়ে আছে, তো এগুলো খুব জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত। ঢাকুরিয়া, একের পর এক মৃত্যুর পরেও খোলা বক্স, সেই খোলা বক্স দেখা যাচ্ছে ঢাকুরিয়ার বিভিন্ন জায়গায়। দেখেছেন অবস্থা, জল জমলে এখানে কি হবে? সিএসসির এই উদাসীনতা, এই ছবি আদৌ বদলাবে? ইলেকট্রিক বক্স খোলা রয়েছে রাস্তায়। দুর্যোগ কবলিত কলকাতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের। গতকালই সেই ছবি আমরা দেখিয়েছিলাম, এবং তারপরে আমরা যখন দেখি যে ঢাকুরিয়া থেকে বেরিয়ে এসে, অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে বেরিয়ে এসে সাউথ এন্ডের রাস্তাতেই পোল বক্স বা সার্কিট ব্রেকার বক্সের তারগুলি বাইরে বেরিয়েছিল। এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম। আর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর হুঁশ ফিরল সিএসসি। তারা আজকে তড়িঘড়ি এলেন এবং এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ কাজ তারা করে দিয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু সঠিকভাবে সেই কাজ তারা করে যাননি, এই ছবি কিন্তু উঠে আসছে। তবে এটা বলা চলে যে নিউজ 18 বাংলার খবরের পরেই হুঁশ ফিরেছে সিএসসি, যা এতদিন আগেই করা উচিত ছিল তাদের। ক্যামেরায় শঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। মৌলালির ছবি, ওই দেখুন কি অবস্থা। গতকাল শহরে জল জমে যায় এবং তারপর বিপদ যেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। 11 জনের মৃত্যু হয়েছে জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। জল নেমে গেছে ঠিকই, কিন্তু তারপরেও সিএসসির টনক নড়েছে। এ ছবি জোর দিয়ে বলছে সিএসসি টনক নড়েনি। বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে 11 জনের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল, এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে। সিএসসি ইলেকট্রিক বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল, এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে। কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে দুর্ঘটনা না ঘটে। এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল,
তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে, তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ চলছে তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে। সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে, এই যে মৌলানি যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল, রাস্তার ঠিক পাশে ইলেকট্রিক বক্স, এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে। যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরদারি দিচ্ছে না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই কারণে নিজেদের সুরক্ষা বা পথ চলতি মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয়, না হলে যে কোনো দিন আবার বড়সড় দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে কিন্তু উদাসীনতার ভূমিকা নিয়ে এলাকার মানুষ থেকে পথ চলতি মানুষ প্রত্যেকেই প্রশ্ন তুলছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এক তো জল জমলে রাস্তায় বিপদ, কেন না সিএসসির খোলা বক্স যা মৃত্যু ফাঁদ। তার পাশাপাশি আবার শহরের কিছু কিছু জায়গায় গতকালকের পর আজ অর্থাৎ দুদিন হতে যায় এখনো পর্যন্ত কারেন্ট নেই। এরকমই একটি জায়গা যেখানে কারেন্ট নেই, মানুষ বালিগঞ্জে গতকাল থেকে মানুষ কারেন্ট নেই ভুগছেন। তারই মাঝে যখন সেখানে সিএসসির কর্মী যান মিটার রিডিং নিতে, তখন তিনি পড়লেন রোষের মুখে। ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে হ্যাঁ বলুন, আপনি কি আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটা, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে আরে কথা বলি। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন, আসুন ম্যাডাম, দেখাচ্ছি, চলুন আপনি আসুন, দেখাচ্ছি জলের তলায় কোথায়। আপনি আসুন না, দেখুন দেখেন যেখানে আপনার আছে। সিএসসির তরফে যিনি এসেছেন তিনি কি বলছেন? ওনার কোনো উত্তর নেই, উনিও জানেন না কেন নেই, রিডিং নিতে এসছেন। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়, যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন, এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটা, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে দিই। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো তাহলে? কোথায় যখন জল ঢুকেছে 2-2:30 থেকে কারেন্ট নেই। সিএসসির তরফে কিছু বলা হচ্ছে? কারণ ওদের তো বলা হয়েছে, আর উনি ফোন তুলছেন না, উনিও ফোন করেছেন, কোনো রেসপন্স করছেন না। কোনো রেসপন্স নেই, খালি ওরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে জলের তলা। আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে। সিএসসির তরফে কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন। তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা। একে কারেন্ট নেই, তার উপর জল নেই। রাস্তায় বেরোলে যদি জল জমে থাকে, সেই জলের মধ্যে টেনশন কাজ করছে। মানুষ এলাকা ছাড়তে চাইছেন, ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন কেউ কেউ। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 years old, রিসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট 43 years। এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সিএসসির তরফে তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। তো আমরা তো জল নেই, খাওয়ার জল নেই, মেডিসিনস আনতে পারছি না। সিএসসির এই কাজে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার পাশাপাশি জানালেন যে 11 জনের মৃত্যু হয়েছে, তাদের পাশে রাজ্য সরকার আছে। যারা আজকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছে, ইলেকট্রিফিকেশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেয়। মানুষের মৃত্যুর বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়,
গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিল। তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। এবং যে 11 জনের মৃত্যু হয়েছে গতকাল, সেই 11 জনের পাশে রাজ্য সরকার রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে ফিরহাদ হাকিম চান। ইকবালপুরে মৃতের পরিবারের পাশে ফিরহাদ হাকিম স্বজনহারা পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন, আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং এটা আমার কনস্টিটিউয়েন্সি, এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব। এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনেই খুব ছোট, আর স্ত্রী আছে, ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। 5 ঘন্টায় ঝেঁপে বৃষ্টি, আর সেই 5 ঘন্টার বৃষ্টিতে কলেজ স্ট্রিট বইপাড়ার অবস্থাটা একবার দেখুন। কি অবস্থা! চরম আর্থিক ক্ষতির মুখে বইপাড়া, বই গেছে ভিজে। কিছু কিছু বইয়ে এমন অবস্থা যেগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। কয়েক লক্ষ টাকার বই নষ্ট হয়ে গিয়েছে। ছোট ছোট দোকান, কয়েকটি দোকান ভেঙেও গিয়েছে। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটা সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। রোদে শুকাতে দিয়েছে, বই কি আর শুকানো যায়? সব তো ওই আটকে গেছে, বই সব যে যার মতন সব পাতায় পাতায় আটকে গেছে, ছিঁড়ে যাচ্ছে। এইসব কি আর আটকানো যাবে? যা আসে এর মধ্যে এই হচ্ছে আর কি। পুজোর আগে তো ক্ষতি মানে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। এমনি তো ব্যবসা বাণিজ্য সেরকম নেই, সব অনলাইন হয়ে তারপরে আমাদের বইপত্র ভিজে গেছে। যদিও 2-1 কাস্টমার আসতে, আর তো কোনো সম্ভাবনাই নেই, যা অবস্থা আমাদের হয়ে গেছে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। দোকানের ভিতরে 1 হাঁটু মানে 1 কোমর মতন জল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না, বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এত জল জমে যাবে এত বৃষ্টি হওয়ার কারণে, মানে বলা বাইরে। এত বই আছে, কি করে শুকানো যাবে? শুকানো আর যাবে না, আর বিক্রিও করা অনেক টাফ ব্যাপার। পুজোর আগে লস, অনেক লস। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে প্রকাশনী সংস্থা এবং দোকানদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে অনেক বই নষ্ট হয়েছে এবং যেগুলোর সত্যি আর কোনোভাবে শুকিয়ে নিলেও বিক্রি করা হয়তো সম্ভব হবে না, তাই আর্থিক ক্ষতিও তারা পুজোর আগে সম্মুখীন হলেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। পুজোয় বৃষ্টি হবে, ছাতা মাথায় পুজো দেখতে হবে। হাওয়া অফিস কি বলছে? হাওয়া অফিস বলছে যে এখন অন্তত কদিন বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি, তবে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে। উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে, আগামী 2-3 দিন সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে রৌদ্রোজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত 1 থেকে 2 পশলা হতে পারে, হালকা থেকে মাঝারি। তবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। ফের পুলিশকে মার, এবার মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে তাড়া করে মারা হচ্ছে। দেখুন,
দেখুন পড়ে গেছে, তারপরেও পুলিশ কর্মীকে নিয়ে টানা হেঁচড়া চলছে। সাধারণ পাবলিককে এইভাবে আপনি আপনার উপর চড়া হচ্ছে কেন, যদি আমাকে একটু জানাতেন। প্রণব রয়েছেন আমার সঙ্গে ডোমকল থেকে। প্রণব, প্রাণ বাঁচাতে কাকুতি মিনতি করছেন ওই পুলিশ কর্মী, তাকে নৌকায় তুলে রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে, কেন, কি হয়েছে? প্রণব শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো দমকল থানার পুলিশ আজকে তোমার একটি জোয়ার ঘটনা, জোয়ার আসর বসেছে বলে কিন্তু তারা যায় এবং ভৈরব নদী, জলঙ্গি ভৈরব নদীর একবারে নদী আসছে তোমার নওদা থানার সীমান্ত এবং দমকল থানার সীমান্ত এলাকাতে পুরোপুরি নদীর ধারের মধ্যে জোয়ার আসর বসেছিল। সেই খবর পেয়েই কিন্তু দমকল থানার পুলিশ যায়, তারপর পুলিশ কিন্তু তাড়া করে। সেই সময় 4 জন যুবক ছিল, তারা প্রত্যেকে পালিয়ে যায় এবং এক যুবক পুলিশের হাত থেকে বাঁচতে তোমার ওই ভৈরব জলঙ্গি নদীতে কিন্তু ঝাঁপ মারে, তারপরে সে তাকে নিখোঁজ হয়ে যায়। তখনই কিন্তু উত্তেজিত জনতা তখন ওই এক পুলিশ কর্মীকে জলের মধ্যেও কিন্তু ফেলে দেয় এবং টানা হিজড়া করে এবং পুলিশকে বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখে। পরে নওদা থানার পুলিশ এবং দমকল থানার বিশাল পুলিশ বাহিনীকে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত পুলিশের ডুবুরির দল গিয়েছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। এবার দেখুন অবস্থা, নৌকায় তুলে রীতিমতো টানা হেঁচড়া, ধাক্কাধাক্কি, পড়ে গেছেন একজন পুলিশ কর্মী। প্রণব বলছিলেন দেখুন জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, তারপর তিনি কোনো মতে জল থেকে উঠে এলেন। তারপর তাকে আবার টেনে তোলা হলো। কাকু ওদিকে যাবেন না, যাবেন না, ওদিকে যাবেন না। লের খবরে নজর রাখতে হবে। পৃথক রাজ্যের দাবি, রাজ্যের দাবিতে, রাজ্যের মর্যাদার দাবিতে রীতিমতো আগুন জ্বলছে লেতে। কয়েকদিন ধরেই ছাত্র বিক্ষোভ চলছে, আজ তা চরমে পৌঁছয়। বিজেপি অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। কি খবর আসছে জানবো, আমার সঙ্গে সরাসরি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, কি অবস্থা ওখানে? অক্টোবরের প্রথমেই তো বৈঠক হওয়ার কথা ছিল এ নিয়ে, কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করা গেল না কেন? আজ এই বিক্ষোভে এরকম চরম পর্যায়ে গেল কিভাবে? দেখো একেবারেই দেখো, এই বিক্ষোভের যদি সূত্র ধরা যায় তাহলে কিন্তু সেটা অনেক দিন ধরেই এই বিক্ষোভের আগুন দিকে দিকে জ্বলছিল এবং ক্ষোভের আগুন বাড়তে থাকছিল। তার কারণ যবে 370 ধারা লোপের পর যখন ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা হয়েছিল, তারপরেই কিন্তু বলা হয়েছিল ষষ্ঠ তপশিলভুক্ত করা হবে লে লাদাখকে, এবং তারপর থেকে কিন্তু লে লাদাখের থেকে একাধিক দাবি উঠেছে। সেখানকার যুবশ্রেণী তাদের তরফ থেকে বারবার অভিযোগ উঠেছে যে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে তাদের রাজ্যের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এবং সেই দাবি তুলেই তারা সরব হয়েছিলেন সোনাম ওয়াংচুক, যিনি এনভায়রনমেন্টালিস্ট। তিনি আজকে তার 15 দিনের অনশন এবং সেই অনশনেই যোগ দিতে এসেছিলেন স্টুডেন্টরা, এবং সেখান থেকেই স্লোগান দিতে দিতে তারা বেরিয়ে আসেন এবং তারপরেই পরিস্থিতি কিন্তু একেবারে হাতের বাইরে চলে যায়। ভাঙচুর চালানো হয় একাধিক দপ্তরে, পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশকে লক্ষ্য করে স্টোন পেল্টিং করা হয় এবং একাধিক পড়ুয়া এই ঘটনায় আহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক মদত আছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে সোনাম ওয়াংচুক এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে যে না পাওয়ার আগুন এখন জ্বলছে লেতে।